হ্যালো, গোলাইপে গেছি তো। জি, তাহলে আমি এই যে ইন লাইভ চলে আসছে, আবার কি নতুন করে ঢুকবো? হ্যাঁ, জি, থার্ড ফোর্থে। জি, তাহলে আমি কি আবার নতুন করে ঢুকি? আসছে? না, আমি ইন লাইভ করি নাই। এখন কি আসছে? তাহলে আমি শুরু করলাম। জি, ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অনলাইন কারিগরি শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত। আজকে ফেসবুক ক্লাসে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীবৃন্দুকে আমার আসসালামু আলাইকুম। ফেসবুক ক্লাসটি দেখতে হলে অনলাইন tvat.com এ ভিজিট করে উপভোগ করা যাবে। আমি প্রকৌশলী মোহাম্মদ ওয়ালিউল ইসলাম, ইনস্ট্রাক্টর RAC, সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট, সিরাজগঞ্জ। টেকনোলজি, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, পর্ব চতুর্থ, বিষয় অটোমেটিভ ইঞ্জিন অ্যান্ড দেয়ার সিস্টেম, বিষয় কোড ৬৭-২৪২। একটা বিষয়, যে বিষয়টা আমরা অধ্যয়ন করব, এই বিষয়টা অধ্যয়ন করার জন্য কিছু উদ্দেশ্য থাকে। আসলে একটা বিষয় অধ্যয়ন করার জন্য যে উদ্দেশ্যে আমরা অধ্যয়ন করি, সেটা হলো কিছু নলেজ, স্কিল এবং অ্যাটিটিউড অর্জনের জন্য। আজকে আমরা অটোমেটিভ ইঞ্জিন অ্যান্ড দেয়ার সিস্টেম বিষয়টি আলোচনা করব। এই বিষয়ে মাধ্যমে ছাত্রছাত্রী যে উদ্দেশ্যে এটা অধ্যয়ন করবে, ইঞ্জিন সম্পর্কে জ্ঞান অর্জন করবে, দক্ষতা অর্জন করবে এবং পজিটিভ অ্যাটিটিউডের পরিবর্তন হবে এই বিষয়টি পড়ার মাধ্যমে। একটা বিষয়, অটোমেটিভ ইঞ্জিন সম্পর্কে জানতে হলে ইঞ্জিনের কতকগুলো জিনিস জানতে হয় জ্ঞান অর্জনের জন্য। ইঞ্জিনের কনস্ট্রাকশন, ইঞ্জিনের গঠন সম্পর্কে জানা যায়। তারপর এখানে আমরা ইঞ্জিনের কার্যপ্রণালী সম্পর্কে আমরা জানব, ইঞ্জিনের অপারেশন সম্পর্কে জানব, আইসি ইঞ্জিনের বিভিন্ন সিস্টেম সম্পর্কে আমরা জানব এবং আইসি ইঞ্জিনের পারফরমেন্স সম্পর্কে জানব এবং ইএফআই সিস্টেম সম্পর্কে জানব। আজকে আমরা প্রথম অধ্যায় আলোচনা করব। প্রথম অধ্যায়ের নাম অটোমেটিভ ইঞ্জিন এবং ইঞ্জিন ডাইমেনশনস। আজকের আলোচ্য বিষয় ইঞ্জিন কি, ইঞ্জিনের শ্রেণী বিভাগ, আইসি ইঞ্জিন এবং ইসি ইঞ্জিনের মধ্যে পার্থক্য, বোর, স্ট্রোক, টিডিসি, বিডিসি, ক্লিয়ারেন্স আয়তন, সোয়েপ্ট আয়তন, সংকোচন অনুপাত পূর্ববর্তী সংজ্ঞা সম্পর্কে আজকে জানব। ইঞ্জিনের সচল যন্ত্রাংশগুলোর নাম এবং ইঞ্জিনের নিশ্চল যন্ত্রাংশগুলোর নাম আমরা জানব। ইঞ্জিনের অর্থ, ইঞ্জিন বলতে স্বয়ংক্রিয় যন্ত্রকে বোঝায় যা জ্বালানির শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে, যেমন তাপ ইঞ্জিন। আমরা সবাই শক্তির নিত্যতার সূত্রটা আমরা জানি। শক্তির নিত্যতার সূত্রতে বলা আছে
শক্তি সৃষ্টি কিংবা শক্তির ধ্বংস নেই, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে রূপান্তর করা যায়। ইঞ্জিন শুধুমাত্র একটা শক্তিকে, জ্বালানির ভিতর অন্তর্নিহিত যে শক্তি আছে এই শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করবে, এটাই ইঞ্জিনের কাজ। এই যান্ত্রিক শক্তিকে আমরা কাজে লাগায়ে বিভিন্ন কাজ করি। আইসি ইঞ্জিন এর কাজটা আমাদের যান্ত্রিক শক্তিটা উৎপন্ন করাটাই ইঞ্জিনের কাজ। যেমন তাপ ইঞ্জিন, তাপ ইঞ্জিন বলতে বোঝায় যে যন্ত্র জ্বালানির তাপ শক্তিতে চলে এবং তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে। উদাহরণস্বরূপ পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন প্রভৃতি। ইঞ্জিন ছাড়া মোটরযান এবং ইঞ্জিন চালিত সকল যান অচল, তাই ইঞ্জিনকে মোটরযানের প্রাণ বলে। মোটরযান ছাড়াও উড়োজাহাজ, লঞ্চ, স্টিমার, সামরিক ও বেসামরিক যন্ত্রাদি, ঘাস কাটার যন্ত্র প্রভৃতি চালানোর চালক যন্ত্র হিসাবে বিভিন্ন ধরনের ইঞ্জিন ব্যবহৃত হয়। ইঞ্জিনের শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ ইঞ্জিন। বিভিন্ন শর্ত বিবেচনা করে ইঞ্জিনকে শ্রেণী বিভাগ করা হয়। একটি শর্ত, জ্বালানির দহন স্থান বিবেচনা করে ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা যায়। যেমন অন্তর্দাহ ইঞ্জিন বা আইসি ইঞ্জিন, বহির্দাহ ইঞ্জিন বা ইসি ইঞ্জিন। আইসি ইঞ্জিন হলো ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, ইসি ইঞ্জিন হলো এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন। এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিনকে সংক্ষেপে বলা হয় ইসি ইঞ্জিন এবং ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনকে বলা হয় আইসি ইঞ্জিন। ইসি ইঞ্জিন এবং আইসি ইঞ্জিন নিয়ে আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে আরো বিশদভাবে আমরা আলোচনা করব। এখানে আমাদের ইঞ্জিনের শ্রেণী বিভাগটা নিয়ে আমরা আলোচনা করছি। ইঞ্জিনের শ্রেণী বিভাগটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইঞ্জিন সম্পর্কে জ্ঞান লাভ করার জন্য ইঞ্জিনের শ্রেণী বিভাগটা সকলকেই সব সময় মনে রাখতে হবে, কোন ইঞ্জিনটা কি ইঞ্জিন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইঞ্জিনের আলোচনার পূর্বে, আলোচনা শুরুর আগে আমাদের শ্রেণী বিভাগ সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে। প্রজ্বলন পদ্ধতি অনুসারে ইঞ্জিন দুই প্রকার, স্পার্ক ইগনিশন ইঞ্জিন, কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। সিলিন্ডারের সংখ্যা বিবেচনা করে ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা যায়, এক সিলিন্ডার ইঞ্জিন, মাল্টি সিলিন্ডার ইঞ্জিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কি ভালোভাবে শুনতে পারতেছো কিনা, বুঝতে পারতেছো কিনা, তোমরা ফেসবুক মেসেঞ্জারে তোমরা কমেন্টস লিখতে পারো, আমি চেষ্টা করব তোমাদের উত্তর দেওয়ার জন্য কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা, কুলিং বা শীতলীকরণ পদ্ধতি বিবেচনা করে ইঞ্জিনকে তিন ভাগে ভাগ করা হয়। যেমন এয়ার কুল বা বাতাস কর্তৃক শীতলীকৃত ইঞ্জিন, ওয়াটার কুল বা পানি কর্তৃক শীতলীকৃত ইঞ্জিন, ইভাপোরেটিভ কুলিং ইঞ্জিন। তারপর কার্যকারী স্ট্রোক সাইকেলের সংখ্যা বিবেচনা করে ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা, 2 স্ট্রোক সাইকেল ইঞ্জিন, 4 স্ট্রোক সাইকেল ইঞ্জিন। জ্বালানির ব্যবহারের পার্থক্য বিবেচনা করে ইঞ্জিন তিন প্রকার, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, গ্যাস ইঞ্জিন। তাপগতি সাইকেল বিবেচনায় ইঞ্জিন তিন প্রকার, অটো সাইকেল ইঞ্জিন, ডিজেল সাইকেল ইঞ্জিন, ডুয়েল কম্বাসন সাইকেল ইঞ্জিন।
ইঞ্জিনের গতি বিবেচনায় ইঞ্জিন 3 প্রকার: নিম্ন গতির ইঞ্জিন, মধ্যম গতির ইঞ্জিন এবং উচ্চ গতির ইঞ্জিন। ইঞ্জিনের শ্রেণী বিভাগ গুলো তোমরা খুব মনোযোগ সহকারে পড়বা। এখন আমরা আলোচনা করব আইসি ইঞ্জিন এবং ইসি ইঞ্জিনের পার্থক্য। আইসি ইঞ্জিন ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, সংক্ষেপে আইসি ইঞ্জিন বলা হয়। ইসি ইঞ্জিন এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন, সংক্ষেপে ইসি ইঞ্জিন বলা হয়। ইঞ্জিনের এই সংক্ষিপ্ত নামটা তোমরা সবসময় মনে রাখবে। ইঞ্জিনের সংক্ষিপ্ত নামটাই বাস্তব ক্ষেত্রে বেশি প্রচলিত। আইসি ইঞ্জিন এবং ইসি ইঞ্জিন, এবং আইসি ইঞ্জিন এবং ইসি ইঞ্জিন এই পার্থক্যটা খুব একটা ইম্পর্টেন্ট টপিকস। দেখা যায় প্রত্যেক বছর পরীক্ষায় মাঝে মধ্যেই চলে আসে, এই জন্য তোমরা মনোযোগ সহকারে টপিকসটা একটু দেখবা। আইসি ইঞ্জিন এবং ইসি ইঞ্জিনের মধ্যে পার্থক্য: আইসি ইঞ্জিন হলো অন্তর্দাহ বা ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন, যেমন পেট্রোল ইঞ্জিন। ইসি ইঞ্জিন হলো বহির্দাহ ইঞ্জিন বা এক্সটার্নাল কম্বাসন ইঞ্জিন, যেমন স্টিম ইঞ্জিন। আইসি ইঞ্জিনের বাতাস ও জ্বালানির মিশ্রণ সিলিন্ডারের অন্তর্দেশে পরিচালিত হয় বা দহন ঘটে। ইসি ইঞ্জিনে বাতাস ও জ্বালানির মিশ্রণ সিলিন্ডারের বহির্দেশে পরিচালিত হয়। আইসি ইঞ্জিনের সিলিন্ডারের ভেতরের কার্যকারী পদার্থের চাপ ও তাপমাত্রা বেশি থাকে। ইসি ইঞ্জিনের সিলিন্ডারের ভেতরের কার্যকারী পদার্থের চাপ ও তাপমাত্রা অপেক্ষাকৃত কম থাকে। আইসি ইঞ্জিনের দক্ষতা তুলনামূলকভাবে বেশি, যার মান 35% থেকে 40% পর্যন্ত। ইসি ইঞ্জিনের দক্ষতা তুলনামূলকভাবে কম, যেমন এই ইঞ্জিনের দক্ষতা 15% থেকে 20% পর্যন্ত। আইসি ইঞ্জিনে সাধারণত একক ক্রিয়াশীল, ইসি ইঞ্জিন দ্বৈত ক্রিয়াশীল। মোটরযান সমূহে জনপ্রিয়তার সহিত আইসি ইঞ্জিন ব্যবহৃত হয়। বড় বড় নৌযান বা জলজাহাজ, স্টিমার, রেলগাড়ি পূর্বতীতে ইসি ইঞ্জিন অধিক হারে ব্যবহৃত হয়। এখন আমরা আলোচনা করব আইসি ইঞ্জিনের প্রধান যন্ত্রাংশ, অর্থাৎ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনের মেইন কম্পোনেন্ট নিয়ে আমরা আলোচনা। মেইন কম্পোনেন্টের মধ্যে আমাদের আছে ক্র্যাঙ্কশ্যাফট, ক্যামশ্যাফট, ফ্লাইহুইল, পিস্টন রিং, কানেক্টিং রড, ভালভ ও ভালভ মেকানিজম, টাইমিং গিয়ার, ইনটেক ভালভ, এক্সজস্ট ভালভ, সিলিন্ডার ব্লক, ক্রাঙ্ক কেস, বিয়ারিং, সিলিন্ডার হেড, গ্যাসকেট, সিলিন্ডার লাইনার, মাফলার, গ্রাউন্ড ম্যানিফোল্ড, নির্গমন ম্যানিফোল্ড, ওয়েল প্যান, পানির জ্যাকেট। পাশে আমরা একটা চিত্র দিয়েছি, এই চিত্রে বিভিন্ন অংশের নাম আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। তোমরা এটা দেখে কোন
অংশের কি নাম তোমরা জ্ঞান অর্জন করবা। এখন আমরা আলোচনা করব আইসি ইঞ্জিনের গুরুত্ব। আইসি ইঞ্জিনের গুরুত্ব নিয়ে আমরা এখন আলোচনা করব। The importance of an IC engine. যখন কোনো ইঞ্জিন ও মোটরযান আবিষ্কার হয়নি তখন মানুষ পায়ে হেঁটে, নৌকা, ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, রিক্সা, ভ্যান পূর্বতীতে এক স্থান থেকে অন্য স্থানে চলাফেরা করত। 1893 খ্রিস্টাব্দের পূর্বে যখন কোনো অন্তর্দাহ ইঞ্জিন আবিষ্কার হয়নি তখন মোটরযান ও জলযানে ইসি ইঞ্জিন বা বাষ্প ইঞ্জিন বা বাষ্প টারবাইন চালিত মোটরযান, জলযান ও রেলগাড়ি প্রভৃতির প্রচলন ছিল। ইসি ইঞ্জিনটা আকারে অনেক বড়। অতঃপর 2 বা 4 স্ট্রোক পেট্রোল ও ডিজেল ইঞ্জিন তথা আইসি ইঞ্জিনে আবিষ্কারের পর মোটরযান, জলযান, রেলগাড়ি পূর্বতীতে গতি ফিরে আসে এবং উড়োজাহাজেও এর প্রচলন ঘটে। অন্তর্দাহ ইঞ্জিন অল্প জায়গায় অবস্থান করে, তাড়াতাড়ি ও সহজে চালু এবং বন্ধ করা যায়, অধিক ক্ষমতা সম্পন্ন এবং এটার কার্যক্ষমতা বহির্দাহ ইঞ্জিন থেকে অনেক গুণ বেশি। এজন্য এই ইঞ্জিনকে বর্তমানে পৃথিবীর প্রায় সকল মোটরের প্রাইম মুভার হিসাবে ব্যবহার করা হয়। উড়োজাহাজের ইঞ্জিন হিসাবে 4 সিলিন্ডার বিশিষ্ট রেডিয়াল পেট্রোল ইঞ্জিন, মোটরযান বা কার, জিপ পূর্বতীর ইঞ্জিন হিসাবে 4 স্ট্রোক পেট্রোল ইঞ্জিন, ট্রাক, বাস, রেলগাড়ি, উড়োজাহাজ পূর্বতীর ইঞ্জিন হিসাবে 4 স্ট্রোক ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রাইম মুভার হিসাবে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। এ সকল ক্ষেত্রে অগ্রগতির ফলে দূরপথ হচ্ছে নিকটের এবং আরামদায়ক ভ্রমণের মাধ্যমে মানুষ মুহূর্তের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে এবং মানুষ আরামদায়ক জীবনযাপন করছে। সর্বোপরি যে দেশ যত উন্নত সে দেশের অন্তর্দাহ ইঞ্জিনের ব্যবহার তত বেশি। আইসি ইঞ্জিন ছাড়া মোটরযান এবং সব কিছুই উন্নতি সম্ভব না। এখন আমরা আলোচনা করব বোর, স্ট্রোক, টিডিসি, বিডিসি, ক্লিয়ারেন্স আয়তন, সোয়েপ্ট আয়তন, সংকোচন অনুপাত পূর্বতীর সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা পাশে চিত্রে একটা সিলিন্ডারের ছবি দেখতে পাচ্ছ। সিলিন্ডারের ছবি, এই সিলিন্ডারের মধ্যে আমরা পিস্টন দেখতে পারতেছি। একটা ইঞ্জিনের সিলিন্ডারটা হলো মেইন কম্পোনেন্ট। এর ভিতরেই জ্বালানিটা দহন ঘটে এবং এখানে শক্তি উৎপন্ন হয়। এই শক্তিটাই আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তর করি। যেহেতু ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যেই ইঞ্জিনের মেইন কার্য সম্পাদিত হয়,
এই জন্য সিলিন্ডারের বিভিন্ন ডাইমেনশন এবং এটা সম্পর্কে আমাদের জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। সিলিন্ডারের মধ্যে পিস্টনটা ওঠানামা করে। এই সিলিন্ডারের যে ব্যাস ডায়ামিটার আছে, ইন্টারনাল ডায়ামিটার, এই ইন্টারনাল ডায়ামিটারকে বলা হয়, অর্থাৎ ইন্টারনাল অভ্যন্তরীণ ব্যাসকে বলা হয় বোর, ইঞ্জিনের বোর। চিত্রে আমরা বোর এখানে দেখাইছি। বোর একটা সিলিন্ডারের ভেতরের ব্যাস তাকেই বলা হয় বোর। স্ট্রোক, আমরা পূর্বে আলোচনা করলাম সিলিন্ডারের মধ্যে পিস্টন ওঠানামা করে। তো পিস্টনটি সিলিন্ডারের ভেতরে উপরে একটা পজিশন পর্যন্ত যেতে পারে এবং নিচে একটা পজিশন পর্যন্ত যেতে পারে। সিলিন্ডারের মধ্যে পিস্টনটি যে অংশে ওঠানামা করতে পারে, এই লম্ব দূরত্বটাকে বলা হয় স্ট্রোক। টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে পিস্টনটি একবার আসলে আমরা বলবো এক স্ট্রোক, এবং এই পথটার যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা বলবো স্ট্রোক দৈর্ঘ্য। আমার বটম ডেড সেন্টার থেকে টপ ডেড সেন্টার পর্যন্ত পিস্টনটি আবার উঠলো, তাহলে আরেকটা স্ট্রোক হলো। তাহলে পিস্টনটা টপ ডেড সেন্টার এবং বটম ডেড সেন্টারের মধ্যে যে ওঠানামা করে, এই দৈর্ঘ্য, এইটাকে বলা হয়, এই দৈর্ঘ্যটাকে বলা হয় স্ট্রোক, এবং দৈর্ঘ্যটাকে বলা হয় স্ট্রোক দৈর্ঘ্য। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা আলোচনা করব টিডিসি এবং বিডিসি। সিলিন্ডারের মধ্যে পিস্টন যে পর্যন্ত উপরে যে পর্যন্ত উঠতে পারে, এটাকে বলা হয় টপ ডেড সেন্টার। সিলিন্ডারের মধ্যে পিস্টনটি সর্বোচ্চ যে উচ্চতা পর্যন্ত উঠতে পারবে, এই উচ্চতাটাকে, ওই পয়েন্টটাকে বলা হয় টপ ডেড সেন্টার। এবং সিলিন্ডারের মধ্যে পিস্টনটি সর্বনিম্নে যেখানে যেতে পারে, ওই পয়েন্টটাকে বলা হবে বটম ডেড সেন্টার। তাহলে সর্বোচ্চ উচ্চতায় যেখানে পৌঁছতে পারে ওটা হলো টপ ডেড সেন্টার, এবং অর্থাৎ টিডিসি, টপ ডেড সেন্টার। এবং নিম্নে যে স্থানে পর্যন্ত যেতে পারে ওটাকে বলা হয় বটম ডেড সেন্টার। এবং পিস্টন ডিসপ্লেসমেন্ট, ইঞ্জিনের সিলিন্ডারের টিডিসি ও বিডিসি এলাকার মধ্যে পিস্টন ঘোরাফেরা করে, কাজ করে। এই এলাকার আয়তনকে পিস্টনের ডিসপ্লেসমেন্ট বলা হয়। অর্থাৎ টপ ডেড সেন্টার এবং বটম ডেড সেন্টার যে অংশের মধ্যে পিস্টন ওঠানামা করে, এই অংশের আয়তনটাকে বলা হয় পিস্টন ডিসপ্লেসমেন্ট, ক্লিয়ারেন্স আয়তন। তো আমরা এখানে চিত্রে দেখতে পাচ্ছি টপ ডেড সেন্টারটা ঠিক আমাদের একটু টপ ডেড সেন্টারের উপরেও সিলিন্ডারের কিছু অংশ আছে। তো পিস্টনটি টপ ডেড সেন্টার পর্যন্তই যেতে পারে, যাওয়ার পরেও সিলিন্ডারের মধ্যে কিছু আয়তন ফাঁকাই থাকে। যে অংশ
পর্যন্ত পিস্টনটি টপ ডেড সেন্টারে যাওয়ার পরও সিলিন্ডার যে অংশটুকু ফাঁকা আছে, ক্লিয়ার আছে, ওই অংশের আয়তনটুকুকে বলা হয় ক্লিয়ারেন্স আয়তন। ক্লিয়ারেন্স আয়তন, সুইফট আয়তন ইঞ্জিনের টপ ডেড সেন্টার এবং বটম ডেড সেন্টারের এই অংশের সিলিন্ডারের আয়তনকে বলা হয় হলো সুইফট আয়তন। অর্থাৎ এই সুইফট আয়তনের মধ্যেই পিস্টন যাতায়াত করে ইঞ্জিন কাজ করে। সংকোচন অনুপাত, যে কোনো অনুপাতই দুটো রাশি অনুপাত হয়, ভাগফল। সিলিন্ডারের পূর্ণ আয়তন অর্থাৎ টোটাল ভলিউম কে ক্লিয়ারেন্স ভলিউম দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় বা অনুপাত পাওয়া যায় তাকে সংকোচন অনুপাত বলে। সিলিন্ডারের টোটাল ভলিউম বলতে ইঞ্জিনের পুরো আয়তনটাকে বোঝায়। সেক্ষেত্রে পিস্টন যে অংশটুকুর মধ্যে যাতায়াত করে সে আয়তন এবং যেটুকু ক্লিয়ার থাকে, যে অংশটুকুর মধ্যে পিস্টন যাতায়াত করতে পারে না, এই দুটো আয়তন যোগ করলে হয় হলো টোটাল আয়তন। সিলিন্ডারের পূর্ণ আয়তন বা টোটাল ভলিউমকে ক্লিয়ারেন্স ভলিউম দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে সংকোচন অনুপাত বলে। টোটাল ভলিউম, ইঞ্জিনের সুইফট ভলিউম এবং ক্লিয়ারেন্স ভলিউমের সমষ্টিকে টোটাল ভলিউম বলে। সংকোচন অনুপাতের সূত্র, সংকোচন অনুপাত সিলিন্ডারের মোট ভলিউম টিভি দিয়ে আমরা প্রকাশ করতেছি, টোটাল ভলিউম, এবং ক্লিয়ারেন্স ভলিউম সিভি এর অনুপাতকে সংকোচন অনুপাত বলে। সংকোচন অনুপাত টিভি সিআর সমান টিভি ভাগ সিভি সমান টোটাল ভলিউম মানে ডিসপ্লেসমেন্ট, পিস্টন ডিসপ্লেসমেন্ট প্লাস ক্লিয়ারেন্স ভলিউম। তাহলে এই দুটো যোগ করলে টোটাল ভলিউম ভাগ ক্লিয়ারেন্স ভলিউম। এখানে পিডি হলো পিস্টন ডিসপ্লেসমেন্ট। পিস্টন ডিসপ্লেসমেন্টের সূত্র, পিস্টন ডিসপ্লেসমেন্টটা আমরা বুঝি যে টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারের মধ্যে পিস্টন যে আয়তনের মধ্যে যাতায়াত করতে পারে। তাহলে পিস্টনের ক্ষেত্রফল গুণন স্ট্রোক দৈর্ঘ্য, যেহেতু টপ ডেড সেন্টার থেকে যে অংশটুকুর মধ্যে পিস্টনটা যাতায়াত করতে পারে সেটাই হলো ডিসপ্লেসমেন্ট। এজন্য ওই দৈর্ঘ্যটা দিয়ে পিস্টনের ক্ষেত্রফলকে গুণ করলেই আমরা ডিসপ্লেসমেন্টের সূত্র পেয়ে যাব। যে পিস্টনের ক্ষেত্রফল গুণন স্ট্রোকের দৈর্ঘ্য। ক্ষেত্রফল পাই ডি স্কোয়ার ভাগ 4 গুণন এল হলো স্ট্রোকের দৈর্ঘ্য। তাহলে পাই ডি স্কোয়ার ভাগ 4 ইন্টু এল ঘন সেন্টিমিটার। ইঞ্জিন সম্পর্কে আর কিছু গুরুত্বপূর্ণ টপিকস আমাদের জানতে হবে। 100 সিসি ইঞ্জিন বলতে কি বোঝায়? তো অতি সংক্ষিপ্তের মধ্যে সাধারণত এই ধরনের প্রশ্নগুলো অনেক সময় চলে আসে। তো আমরা জানি 1 লিটার সমান 1000 সিসি। সে মতে 100 সিসি ইঞ্জিন বলতে 100 ভাগ 1000 সমান 0.1 লিটার টোটাল ভলিউম বিশিষ্ট ইঞ্জিনকে বোঝায়। তাহলে এই সিসি বলতে ওই ইঞ্জিনের যে সিলিন্ডার আছে সেই সিলিন্ডারের যে আয়তনটা ওটাকে বোঝা হয়। যেমন এখানে 100 সিসি ইঞ্জিন আমরা আলোচনা করলাম। তো 100 সিসি ইঞ্জিন বলতে 1 লিটার সমান 1000 সিসি। তাহলে 100 সিসি ইঞ্জিন বলতে 100 ভাগ 1000 সমান 0.1 লিটার টোটাল ভলিউম বিশিষ্ট ইঞ্জিনকে বোঝায়। আরেকটা আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট 3/4 ইঞ্জিন। 3/4 সিলিন্ডার ইঞ্জিন বলতে সিলিন্ডারের বোর বা ব্যাস 3 সেন্টিমিটার
এবং স্টক দৈর্ঘ্য 4 সেন্টিমিটারকে বোঝায়। এটাকেই আমরা সংক্ষেপে 3/4 ইঞ্জিন বলি। ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বা সংকোচন অনুপাত বেশি হয় কেন? ডিজেল ইঞ্জিনের সিলিন্ডারের সোয়েপ্ট ভলিউম এবং স্টক দৈর্ঘ্য পেট্রোল ইঞ্জিন অপেক্ষা বেশি। এই জন্য ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বা সংকোচন অনুপাত বেশি হয়। এখন আমরা একটু দ্বিতীয় চ্যাপ্টার, এটা খুব ছোট চ্যাপ্টার, এটাতে আমরা আলোচনা করব। দ্বিতীয় চ্যাপ্টারের নাম আইসি ইঞ্জিন এবং আইসি ইঞ্জিনের সচল এবং নিশ্চল যন্ত্রাংশ। পরীক্ষায় প্রশ্ন চলে আসে যে ইঞ্জিনের 5টি সচল এবং 5টি নিশ্চল যন্ত্রাংশের নাম লেখো। তা প্রথমে আমরা নিশ্চল যন্ত্রাংশ নিয়ে আলোচনা করতেছি। যে সকল যন্ত্রাংশ ইঞ্জিনে স্থির অবস্থায় অবস্থান করে এবং ঘূর্ণায়মান যন্ত্রাংশগুলো এই স্থির বা অঘূর্ণায়মান যন্ত্রাংশের মধ্যে ঘুরে কাজ করে, সেগুলোকে নিশ্চল যন্ত্রাংশ বলে। এটিকে আইসি ইঞ্জিনের নিশ্চল একটি আইসি ইঞ্জিনের নিশ্চল যন্ত্রাংশগুলো হলো সিলিন্ডার ব্লক, ক্র্যাঙ্কেস, বিয়ারিং, সিলিন্ডার হেড, গ্যাসকেট, সিলিন্ডার লাইনার, মাফলার, গ্রহণটেক, গ্রহণ ম্যানিফোল্ড, নির্গমন ম্যানিফোল্ড। এগুলো হলো ইঞ্জিনের নিশ্চল যন্ত্রাংশ। এখন আমরা আলোচনা করব ইঞ্জিনের সচল যন্ত্রাংশ। ইঞ্জিনের যে সকল যন্ত্রাংশ ঘুরন্ত অবস্থায় থেকে ইঞ্জিনকে চালিত করে এবং নিশ্চল বা অঘূর্ণায়মান যন্ত্রাংশের ভেতরে বা বাহিরে থেকে কাজ করে, সেগুলোকে সচল বা ঘূর্ণায়মান যন্ত্রাংশ বলে। যেমন একটা আইসি ইঞ্জিনের সচল যন্ত্রাংশগুলো হলো ক্র্যাঙ্কশ্যাফট, ক্যামশ্যাফট, ফ্লাইহুইল, পিস্টন রিং, কানেক্টিং রড, টাইমিং গিয়ার, ইনটেক। তা আমরা এখন আমরা আলোচনা করলাম যা, এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা এই প্রশ্নগুলো বাড়িতে বসে বসে পড়বা। প্রথম প্রশ্ন, ইঞ্জিন বলতে কি বোঝায়? আইসি ইঞ্জিনের গুরুত্ব লেখো। তৃতীয় প্রশ্ন, ইঞ্জিনের শ্রেণী বিভাগ লেখো। আইসি ইঞ্জিন ও ইসি ইঞ্জিনের মধ্যে পার্থক্য লেখো। ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফট এর সাথে সংযুক্ত 4টি অংশের নাম লেখো। বোর কি? সংকোচন অনুপাত কি? স্ট্রোক কি? 1000 সিসি ইঞ্জিন বলতে কি বোঝায়? 3/4 ইঞ্জিন বলতে কি বোঝায়? সংকোচন অনুপাতের সূত্র লিখো। ডিজেল ইঞ্জিনের কম্প্রেশন রেশিও বা সংকোচন অনুপাত বেশি হয় কেন? ইঞ্জিনের 5টি সচল এবং নিশ্চল যন্ত্রাংশে নাম লেখো। আমাদের আজকের আলোচনায় এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা বাড়িতে বসে বসে পড়বা। এই ছিল আজকে আলোচনার বিষয়। তোমরা বাসায় বসে লেখাপড়া করবে। আশা করি আজকের আলোচনায় তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। সামনের ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো। সবাইকে